নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, আমি ডক্টর দীপঙ্কর ঘোষ। আজকে তোমাদের নতুন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস শুরু করবার আগে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ক্লাস শুরু করবার আগে আমরা শ্রদ্ধা জানাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় প্রেসিডেন্ট মহাশয় ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের সকলের প্রিয় স্যার অনিরুদ্ধ চক্রবর্তী মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে এবং সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ইতিহাস ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের আজকের ক্লাসের যে টপিকস যেটা আমরা আলোচনা করব এটা ফার্স্ট সেমিস্টারের, এবং আমি বলবো এটা ক্লাসের পরিবর্তে একটা ছোট্ট সুন্দর গল্প, যেটা শুনলে তোমরা পরীক্ষার নম্বর তো পাবেই, তার সঙ্গে আমরা সুন্দর দুটো ইতিহাস জানবো, একটা ভারতের তারই সঙ্গে রোমের। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা সেই আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা শুরুতে একটু হিন্টস দিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রাচীন ভারতবর্ষের গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে প্রাচীন রোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা। তো আমরা টপিকসের নামটা একটু বোর্ডে লিখে দিই। প্রিয় শিক্ষার্থী, রোমান সাম্রাজ্যের সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের তুলনা। তাহলে আমাদের প্রথমেই যেটি বলা দরকার যে রোমান সাম্রাজ্য এটি ছিল ইউরোপীয় সাম্রাজ্য, অর্থাৎ রোমান সাম্রাজ্যের সূচনা হয়েছে ইউরোপ মহাদেশে। অপরপক্ষে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়েছে ভারতবর্ষে তথা এশিয়া মহাদেশে। এই দুটো সাম্রাজ্য প্রাচীন কালের অংশ এবং এই দুটো সাম্রাজ্যের মধ্যে বিবিধ বিষয়ে মিল আছে, আবার বিবিধ বিষয়ে অমিল রয়েছে। আমরা এই মিল আর অমিল এই আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জ্ঞান চেতনার বৃদ্ধির দিকে অগ্রসর হব। তারই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তোমাদের ওভারঅল বিষয়টার উপরে একটা সুন্দর ধারণা দেওয়া হবে, যাতে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পাবে। এটা যেমন ঠিক, তার সঙ্গে তোমাদের জ্ঞান চেতনার পরিস্ফুটিত হবে, এটাও একইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের লক্ষ্য। আমরা প্রথমেই রোমান সাম্রাজ্যের কথা বলে নিই। সুদীপ, আমরা গত কয়েকটি ক্লাসে প্রাচীন রোমের কথা বলেছিলাম। সুস্মিতা, ইলোরা, অনন্যা, তোমরাও জানো যে প্রাচীন রোমান সভ্যতা, এই রোমান সভ্যতার সূচনার পূর্বে ওই ভূখণ্ডে আরেকটি সভ্যতা ছিল, যেটাকে আমরা বলছি প্রাচীন গ্রিসের সভ্যতা। তো আমরা একটু রোমান সভ্যতার সূচনাটা জেনে নিই ছবির মধ্য দিয়ে বা ম্যাপের মধ্য দিয়ে, তারপরে মূল আলোচনায় প্রবেশ করছি। প্রত্যেকে খেয়াল করবে, আমরা যে ম্যাপটা আঁকার চেষ্টা করছি, এই ম্যাপটা
তোমাদেরকেও আমি আঁকতে বলবো খাতাতে। তোমরাও তোমাদের খাতাতে এই ম্যাপটা ছোট্ট করে আঁকার চেষ্টা করবে। তাহলে দেখো যে ম্যাপটা আমরা এখানে আঁকার চেষ্টা করলাম, এই ম্যাপটার মধ্য দিয়ে আমরা প্রাচীন রোমান সভ্যতার অবস্থানটাকে খুব সুন্দর করে বুঝে নেব। এসো আমরা সবাই মিলেই ম্যাপটা খাতাতে আঁকবো এবং গল্প বা ইতিহাস বা ক্লাস জানবো। তাহলে এই জায়গাটাই নাম হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর এটা ভূমধ্য সাগর। তার এই যে ভূমধ্য সাগর, আর এই জায়গাটাকে তোমরা একটু খেয়াল করবে সবাই, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এই যে একটা ছোট্ট অংশ, এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর। এটা হচ্ছে কৃষ্ণ সাগর। আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার, আমরা একটু আরো ভালো করে প্লেস গুলোকে তোমাদের চিহ্নিত করে দিই। ইতিহাসের মতন সাবজেক্টকে বুঝতে গেলে তোমাদের মুখস্থর পরিবর্তে বিষয়টি বুঝতে হবে, তাহলে কিন্তু তোমাদের ম্যাপ জানতে হবে। ম্যাপ ধরে ধরে তোমরা পড়াশুনো করলে তোমরা কখনোই ভুলবে না। তো আমরা এই জায়গাটিকে দেখিয়ে দিলাম। এই ভূখণ্ডের নাম হচ্ছে এশিয়া মাইনর। এই জায়গাটাতে হচ্ছে আফ্রিকা। এখানে আছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি এই অংশটা হচ্ছে উত্তর আফ্রিকা। এটা ভূমধ্য সাগর, এটা ইউরোপ। এখানে আছে পর্তুগাল, এখানে আছে স্পেন, এখানটাতে আছে জার্মানি, এটা হচ্ছে ইতালি। ইতালি এই জায়গাটা হচ্ছে রোম। দেখো খুব ভালো করে খেয়াল করো সহজভাবে, এই যে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরের ঠিক উপকূলে ইতালি একটা দেশ, এটা ইতালি দেশ। এই ইতালি দেশটার ঠিক মাঝখানে আছে টাইবার নদী। টাইবার নদীর তীরে আছে রোম নামে একটি শহর। এই রোম নামক শহরটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি তোমার 553 খ্রিস্টাব্দে একটা বিরাট সাম্রাজ্য গড়ে উঠলো, যেটাকে আমরা বলছি রোমান সাম্রাজ্য। এবং এই রোমান সাম্রাজ্য পরবর্তীকালে পৃথিবীর 3টে মহাদেশে বিস্তার লাভ করেছিল। কোন 3টে মহাদেশ? নাম্বার 1 ইউরোপ মহাদেশ, নাম্বার 2 আফ্রিকা মহাদেশ, নাম্বার 3 এশিয়া মহাদেশ। সুদীপ লিখে নিও। অপরপক্ষে ভারতবর্ষের যে গুপ্ত সাম্রাজ্যের সূচনা হয়েছিল, সেই সাম্রাজ্য শুধুমাত্রই ভারতীয় উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে একটু আলোচনা করে নিই রোমের জন্মের ইতিহাস। তাহলে আমি একটু আগেই বলেছি যে 753 খ্রিস্টাব্দে 753 খ্রিস্টাব্দে এই রোম নগরটির তৈরি হয়েছে। রোম নগর তৈরির ইতিহাসটা আমরা একটু তোমাদের একটা ছোট্ট গল্পের আকারে বলবো। যেটি রোম নগর আমরা বলছি, এই জায়গাটির আগে নাম ছিল ল্যাটিয়াম, এবং এই ল্যাটিয়ামের রাজা ছিলেন নুমিটোর। এই ল্যাটিয়ামের রাজা নুমিটোরকে তার ভাই আমুলিয়াস হত্যা করে সিংহাসন দখল করে নেয়। তোমরা নামগুলো অবশ্যই লিখে নেবে। এবং নুমিটোরের একটি কন্যা ছিলেন যার নাম ছিল রিয়া সিলভিয়া।
এই রিয়া সিলভিয়ার দুটো পুত্র সন্তানের জন্ম হয়। তাদের নাম কি? তাদের একজনের নাম হচ্ছে আমি একটু তাদের একজনের নাম হচ্ছে এখানে লিখছি আমি, রোমুলাস, আর একজনের নাম হচ্ছে রেমাস। তাহলে একজনের নাম রোমুলাস, আর একজনের নাম হচ্ছে রেমাস। রয়কার ময়াকার দন্তস্ব আর ই এম ইউ এস, রেমাস। এই দুই ভাই তারা ছিল ল্যাটিয়ামের সিংহাসনের যোগ্য দাবিদার, কিন্তু আমরা দেখতে পাবো এই দুই ভাইকে আমুলিয়াস হত্যা করবার জন্য টাইবার নদীতে ভাসিয়ে দেয়। পরবর্তীকালে একটি মা নেকড়ে বাঘ, তোমার যেটা হচ্ছে মাদার উলফ, সে ওই দুই ভাইকে নদী থেকে উদ্ধার করে মাতৃ স্নেহে বড় করেন এবং তৎপরে একজন মেষ পালক তিনি দুই ভাইকে আদর স্নেহে মানুষের মতো মানুষ তৈরি করে। এই দুই ভাইয়ের মধ্যে যিনি রোমুলাস, তিনি তার ভাই রেমাসকে কোনো একটি কারণে হত্যা করেন এবং হত্যা করে টাইবার নদীর তীরে 753 খ্রিস্টপূর্বাব্দে তিনি রোম নগরীর পত্তন করেন। এখান থেকেই রোমান সাম্রাজ্যের পথ চলা শুরু হলো। প্রিয় শিক্ষার্থী, এই সেই জায়গা, এখানে আছে তোমার টাইবার নদী, এই ইটালি দেশটির মধ্যে, যে দেশটি ভূমধ্য সাগরের উত্তর দিকে অবস্থিত। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। পরবর্তীকালে আমরা দেখব যে সম্রাট কনস্ট্যান্টাইন, আমি ফের নামটা বলছি, সম্রাট কনস্ট্যান্টাইন, তিনি 330 খ্রিস্টপূর্বাব্দে এই রোমান সাম্রাজ্যের সর্বোচ্চ শ্রীবৃদ্ধি ঘটলে রোমান সাম্রাজ্যের রাজধানী দুটো করে দেয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজ দক্ষিণবঙ্গে যেমন নবান্ন থেকে পরিচালিত হচ্ছে, সমগ্র পশ্চিমবঙ্গের প্রশাসনটাই নবান্ন থেকে পরিচালিত হয়। আবার অ্যাডিশনালি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরকন্যা নামকও কিন্তু একটা প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি হয়েছে। কাজেই একটা রাজ্যের বলা যেতে পারে দুটো প্রশাসনিক কেন্দ্র। তেমন ভাবেই রোমান সাম্রাজ্যের বিরাট বিস্তৃতির জন্য সম্রাট কনস্ট্যান্টাইন তিনি 330 খ্রিস্টাব্দে এই যে কৃষ্ণ সাগর তোমরা দেখছো, এই কৃষ্ণ সাগরের ঠিক এই জায়গাটিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন, যার নাম হচ্ছে তোমার বাইজান্টিয়াম বা কনস্ট্যান্টিনোপল, যেটির বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। তোমরা প্রত্যেকে লিখে নিও, এটা পরীক্ষাতে আসবার মতো একটি মূল্যবান প্রশ্ন। তাহলে বর্তমান এই জায়গাটির নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল হচ্ছে এইটা। তাহলে তোমরা খেয়াল করো, এই যে রোমান সাম্রাজ্য ইউরোপে বিস্তার লাভ করলো, অর্থাৎ এদিকে আমরা দেখতে পাচ্ছি স্পেন, জার্মানি, ইটালি, সিসিলি, এদিকে আছে গ্রিস বিস্তার লাভ করেছে, এদিকে এশিয়া মাইনরে বিস্তার লাভ করেছে, এদিকে আফ্রিকা মহাদেশ ভূমধ্য সাগরের দক্ষিণ তীর, এই আফ্রিকা মহাদেশের উত্তর অংশে সাহারা মরুভূমির উপরের দিকে বিস্তার লাভ করেছে। এই বিরাট রোমান সাম্রাজ্য সম্রাট কনস্ট্যান্টাইনের সময় দুটো ভাগে
বিভক্ত হলো, একটা পশ্চিম রোমান সাম্রাজ্য আর একটা পূর্ব রোমান সাম্রাজ্য। সুদীপ্ত দেখো আমি বলে দিই, ঠিক এই জার্মানির এই অংশটা দিয়ে এই সাম্রাজ্য দুটি ভাগে ডিভিশন হচ্ছে। এটা পশ্চিম রোমান সাম্রাজ্য, এটা পশ্চিম রোমান সাম্রাজ্য। অর্থাৎ আমরা দাঁড়িয়ে থাকলে আমাদের রাইট হ্যান্ড পশ্চিম রোমান সাম্রাজ্য, লেফট হ্যান্ড পূর্ব রোমান সাম্রাজ্য, এটা পূর্ব রোমান সাম্রাজ্য। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী রোম, পরীক্ষায় আসতে পারে। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল বা বাইজান্টিয়াম বা বর্তমান নাম ইস্তাম্বুল। আমাদের আলোচনা এই পর্যন্ত এখানে ক্লিয়ার। এবারে আমরা ছোট্ট করে বলবো, এই বিরাট রোমান সাম্রাজ্যের শ্রীবৃদ্ধিতে, এই রোমান সাম্রাজ্যের সুন্দর রূপে বিকশিত হবার পিছনে দুজন রাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। প্রবাহ, তুমি কি সেই দুজন রাজার নাম বলতে পারবে? আচ্ছা, দারুণ প্রবাহ, তুমি একদম ঠিক বলেছো। একজন হচ্ছেন জুলিয়াস সিজার আর একজন হচ্ছে অগাস্টাস সিজার। তাহলে জুলিয়াস সিজার এবং অগাস্টাস সিজার এই দুজন ছিলেন রোমের রাজা, এবং এই জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার, তারা এই রোমান সাম্রাজ্যের বিস্তৃতি বৃদ্ধিতে, অর্থাৎ অ্যানেক্সেশন পলিসি বা সাম্রাজ্যবাদী নীতিকে সাফল্যমণ্ডিত করেছে। আর একটি বিষয় তোমাদের বলে দিই, আমরা যে ইংরেজিতে জুলাই মাসটি বলি না, এই জুলাই মাস কিন্তু এই রোমান রাজা জুলিয়াস সিজারের নাম থেকে এসছে। একদম 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 প্রদীপ, একদম। এবং এই অগাস্টাস সিজারের নাম থেকে ইংরাজি অগাস্ট মাসের নামটিও এসছে। চলো আমরা এক নজরে সম্রাট জুলিয়াস সিজার সম্পর্কে জেনে নিই, যেটি আমাদের পরীক্ষার নম্বর পেতে সাহায্য করতে পারে। জুলিয়াস সিজার, তার শাসনকাল ছিল, জুলিয়াস সিজারের শাসনকাল ছিল জুলিয়াস সিজারের শাসনকাল ছিল জুলিয়াস সিজারের শাসনকাল ছিল 59 থেকে 44 খ্রিস্টপূর্বাব্দ। এবং জুলিয়াস সিজার আমরা দেখতে পাচ্ছি যে 59 খ্রিস্টাব্দে তিনি রোমের কনসাল পদে বসলেন, এবং 44 খ্রিস্টপূর্বাব্দে তিনি রোমের ডিকটেটর হলেন। দুটো পরীক্ষায় আসবার মতন। তাহলে এই যে তিনি হলেন DICTOTAR, বয়সী কয়টা একর, ডিকটেটর অর্থাৎ এক নায়ক শাসক, এবং তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন। এবং জুলিয়াস সিজার আমরা দেখতে পাচ্ছি তিনি অত্যন্ত যুদ্ধাংদেহী, রক্ত লৌহ নীতি, বিসমার্কের মতন এই রক্ত লৌহ নীতির মাধ্যমে একের পর এক সাম্রাজ্য দখল করলো। কিভাবে দেখো ম্যাপের দিকে, এই জায়গা থেকে তিনি আক্রমণ করে এই অঞ্চলগুলোকে দখল করে নিলেন, অর্থাৎ বর্তমানে পর্তুগাল, স্পেন, গল, এখানে আছে গল দখল করে গলের মানুষদেরকে তিনি কৃতদাসে পরিণত করেছেন। আমরা দেখতে পাচ্ছি জুলিয়াস সিজার তিনি ভূমধ্য সাগর অতিক্রম করে এই অংশটাতে আছে ইজিপ্ট বা মিশর, এই মিশর দেশটিকে তিনি দখল করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি মিশরের রাজা ত্রয়োদশ টলেমি, প্রত্যেকে লিখে নিও, ত্রয়োদশ টলেমিকে তিনি নীল নদের যুদ্ধে 47 খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধে পরাজিত করে মিশরকে দখল করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি
ফার্নাকেস 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 নামক শাসককে পরাজিত করে তিনি এশিয়া মাইনরের অংশটিকে দখল করলো। তাহলে জুলিয়াস সিজার তিনি এই যে রোম থেকে তিনি ইউরোপের উত্তর পশ্চিম দিকটাকে দখল করলেন, দখল করে তিনি এই রোমান সাম্রাজ্যের নিরাপত্তা বৃদ্ধি করলেন। তিনি এখান থেকে ভূমধ্যসাগর অতিক্রম করে মিশরে চলে আসলেন এবং 47 খ্রিস্টপূর্বাব্দে নীল নদের যুদ্ধে ত্রয়োদশ টলেমিকে পরাজিত করে মিশর দখল করলেন এবং তারপরে তিনি এশিয়া মাইনরের রাজা ফার্নাকেসকে পরাজিত করে এশিয়া মাইনর দখল করে একটা বিরাট রোমান সাম্রাজ্যের সূচনা করলো, যা কিছুটা ভারতবর্ষের গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক। এবার আমরা দেখে নিই রাজা জুলিয়াস সিজার তিনি ছিলেন সুদক্ষ শাসক, যোদ্ধা, রোমান ক্যালেন্ডার এবং রোমান পঞ্জিকাকে তিনি সংস্কার করেছেন, মডিফিকেশন করেছেন এবং তার বিখ্যাত একটা উক্তি ছিল যেটি আমাদের অর্ঘ্য বা আমাদের অমরনাথ বা আমাদের গৌরব জানে। বিভিন্ন কুইজে তোমাদের একটি প্রশ্নটি করা হয়, আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। উক্তিটি কার? উক্তিটি জুলিয়াস সিজারের। অর্থাৎ আমি এলাম, দেখলাম, জয় করলাম। ভিনি, ভিদি, ভিচি, এটিকে রোমান ভাষায় বলা হয় ভিনি, VINI, ভিনি, VIDI, ভিদি এবং VICI, ভিচি। অর্থাৎ আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। মহান এই শাসক, মহান এই রোমান শাসকের মৃত্যু হচ্ছে 44 খ্রিস্টপূর্বাব্দে ব্রুটাস নামক একজন আততায়ীর হাতে। জুলিয়াস সিজারের মৃত্যুর পরে এই বিরাট যে রোমান সাম্রাজ্য 3টে মহাদেশ জুড়ে বিস্তার লাভ করেছিল, সেখানে নৈরাজ্য শুরু হয়েছে, প্রশাসন ভেঙে পড়েছে এবং যেটাকে বলছি আমরা অন্ধকার যুগ। অর্থাৎ একটা কথা আমাদের মনে রাখতে হবে, খুব সুন্দর কথা, কথাটা হচ্ছে পানাই নষ্ট করে পুকুর আর কানাই নষ্ট করে দেশ। তাহলে জুলিয়াস সিজারের মৃত্যুর পরে এই যোগ্য শাসকের অভাবে আমরা দেখতে পাচ্ছি রোমান সাম্রাজ্যে একটা অস্থির, একটা অরাজকতা তৈরি হয়েছে, যেটিকে আমরা ইতিহাসের ভাষায় বলতে পারি দ্য পিরিয়ড অফ অ্যানার্চিক্যাল টাইম বা অন্ধকার যুগ আমরা বলতে পারি। এই তমসাচ্ছন্ন অন্ধকার দশা কাটাবার জন্য আগমন ঘটলেন অগাস্টাস সিজারের। তাই জুলিয়াস সিজারের পরে কে রোমের সিংহাসনে বসছেন? অগাস্টাস সিজার। অগাস্টাস সিজারের শাসনকালটা তোমরা লিখে নিও। অগাস্টাস সিজারের শাসনকালটা হচ্ছে তোমার অগাস্টাস সিজারের শাসনকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 27 অব্দ থেকে 14 খ্রিস্টাব্দ। এবং অগাস্টাস সিজার আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজেও ছিলেন একজন সাম্রাজ্যবাদী শাসক এবং তিনি পশ্চিম এশিয়া অর্থাৎ এশিয়া, এই পশ্চিম এশিয়ার বিস্তৃত ভূখণ্ডের উপরে তিনিও অভিযান চালিয়ে সেগুলোকে জয় করেছেন। এবং উত্তর আফ্রিকা, আমরা প্রথমেই ম্যাপের শুরুতে বলেছি ম্যাপ দেখে পড়লে আমাদের পড়াটা মনে থাকে, এই যে আফ্রিকা মহাদেশ, বিস্তৃত অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা, এই আফ্রিকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগাস্টাস সিজার অভিযান চালিয়েছেন, বেসিক্যালি উত্তর আফ্রিকা, এবং তিনি সেই অংশগুলোকেও দখল করেছেন। এবং অগাস্টাস সিজার তিনি সামরিক বাহিনীর সংস্কার করে সমগ্র সেনাবাহিনীকে তার নিজের কক্ষিগত করেছে। আমাদের একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে কোনো রাষ্ট্রকে
যে কোনো সাম্রাজ্যকে সুসংহত করতে গেলে, তার শ্রীবৃদ্ধি করতে গেলে, তার বাসিন্দাদের শান্তি স্থিতি দিতে গেলে কিন্তু রাষ্ট্রকে বলীয়ান হতে হবে, রাষ্ট্রকে দৃঢ় এবং শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে, দুষ্টের দমন শিষ্টের পালক ভূমিকা নিতে হবে, যেটা কিন্তু রোমান শাসকরা বারবার নিয়েছে, যেটা কিন্তু রোমান শাসকরা তাদের সাম্রাজ্য বিস্তারের মধ্য দিয়ে তা প্রমাণ করেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে টাইম পিরিয়ডে রোমের কথা বললাম, ওই একই সময়ে আমরা আমাদের এই জন্মভূমি, আমাদের মাতৃভূমি ভারতবর্ষের ইতিহাসের দিকে এবারে লক্ষ্য করব। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখো। চলো, ভারতবর্ষের মাটিতে আমরা দেখতে পাচ্ছি ষোড়শ মহাজন পদের পরে জন্ম হচ্ছে মৌর্য সাম্রাজ্যে। বিরাট এই মৌর্য সাম্রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের কথা আমরা বলবো, মৌর্য সম্রাট অশোক। এই অশোকের হাত ধরে যে বিরাট মৌর্য সাম্রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটলো, সেই মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছে 187 মতান্তরে 185 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে। তাহলে মৌর্য সাম্রাজ্যের যখন পতন হলো, মৌর্য সাম্রাজ্যের পতনের পরে আমরা দেখব উত্তর ভারতবর্ষে তোমার কুষাণ সাম্রাজ্যের বিস্তার হচ্ছে এবং দক্ষিণ ভারতবর্ষে সাতবাহন সাম্রাজ্যের বিস্তার হচ্ছে। কুষাণ ও সাতবাহন এই দুই সাম্রাজ্যের বিনাশের পরে আমাদের দেশের অর্থাৎ বাংলা ও বিহারের মাটিতে আর একটা নতুন সাম্রাজ্যের পথ চলা শুরু হয়েছে। রবীন্দ্র, তুমি কি বলতে পারো সেই সাম্রাজ্যের নাম কি? ঠিক বলেছ, সেটি হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। যে গুপ্ত সাম্রাজ্যকে আমরা বলছি প্রাচীন ভারতের স্বর্ণযুগের উদ্গাতা, যে গুপ্ত সাম্রাজ্য বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা সাহিত্য প্রভৃতির দিকে তার উৎকর্ষের প্রমাণ দিয়েছে। চলো দেখে নিই। এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত। তোমরা নামটা লিখে নিও, পরীক্ষায় আসবার মতন। শ্রীগুপ্ত। শ্রীগুপ্তর পরে সিংহাসনে বসছেন ঘটোৎকচ গুপ্ত। আমরা নাম ঘটোৎকচ গুপ্ত। শ্রীগুপ্ত, তার সময়কালটা হচ্ছে 275 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। তাই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করলো? শ্রীগুপ্ত। শ্রীগুপ্তর পরে সিংহাসনে কে বসলেন? ঘটোৎকচ গুপ্ত। এই শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত তারা বাংলা ও বিহারের কিয়দংশ নিয়ে যে গুপ্ত সাম্রাজ্যের সূচনা করলেন, এই গুপ্ত সাম্রাজ্যই পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষে না বিস্তৃত হলেও ভারতবর্ষের বৃহৎ অংশে ঠিক রোমান সভ্যতারই মতন বিস্তার লাভ করে এক সর্বভারতীয় রূপ পরিগ্রহ করেছে। কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা শ্রীগুপ্ত করলেও এই গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় প্রথম চন্দ্রগুপ্ত কে? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের শাসনকাল হচ্ছে 320 থেকে 335। তাহলে
খ্রিস্টাব্দ প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত তারা সামন্ত রাজা ছিলেন বলে মনে করা হয়, অর্থাৎ তারা কোনো একজন বড় রাজার অধস্তন ছিলেন বলে অনুমান করা হচ্ছে। এবং প্রথম চন্দ্রগুপ্ত তিনি অন্য রাজার কর্তৃত্ব ছিন্ন করে নিজেকে স্বাধীন সার্বভৌম নরপতি রূপে প্রতিষ্ঠিত করে গুপ্ত সাম্রাজ্যকে সমগ্র ভারতের মাটিতে সম্প্রসারিত করবার প্রয়াস নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চন্দ্রগুপ্ত তিনি মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। তাহলে তোমরা প্রত্যেকে এটা নোট করো, তিনি মহারাজাধিরাজ। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত তিনি সবার এই গুপ্ত বংশের মধ্যে প্রথম মহারাজাধিরাজ উপাধি নিয়েছেন, অর্থাৎ তিনি রাজাদের রাজা। এটা থেকে যারা বিদগ্ধ ঐতিহাসিক ইতিহাস গবেষক তারা অনুমান করছেন তিনি সার্বভৌম নৃপতি ছিলেন। তিনি লিচ্ছবি রাজবংশের রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করে লিচ্ছবি বংশের উপরে ও লিচ্ছবিদের রাজ্যাংশের উপরে নিজের কর্তৃত্ব আরোপ করেন। এবং বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর ভীমসেন্ট স্মিথ, লিখনীয় ডক্টর ভীমসেন্ট স্মিথ, তিনি বলছেন যে প্রথম চন্দ্রগুপ্ত তিনি মগধের উপরেও কর্তৃত্ব আরোপ করেছিলেন। এবং প্রাচীন ভারতবর্ষে যে রাজার অধীনে মগধ থাকতো, অর্থ ঐশ্বর্যের পরিপূর্ণ এই মগধের উপরে যে রাজার কর্তৃত্ব থাকতো তিনি হচ্ছেন সব থেকে বেশি শক্তির অধিকারী। কাজে প্রথম চন্দ্রগুপ্ত তিনি মগধের উপরে কর্তৃত্ব আরোপ করেছিলেন বলে ডক্টর ভীমসেন্ট স্মিথ অনুমান করছে। আমরা প্রথম চন্দ্রগুপ্তের পরে গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নৃপতি সম্রাট, তাকে কবিরাজ বলা হচ্ছে, এবং বিরাট ভারতবর্ষ জুড়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কারিগর সেই মহান রাজার কথা বলবো এবার। তিনি হলেন সমুদ্রগুপ্ত। তিনি গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের শাসনকাল হচ্ছে 335 থেকে 380 খ্রিস্টাব্দ। সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। এবং সমুদ্রগুপ্ত তিনি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন। তিনি এতটাই বড় শাসক ছিলেন, এতটাই তার সাম্রাজ্যের পরিধি বিস্তৃত হয়েছে যে তাকে ইউরোপের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে তুলনা করা চলে। আমরা দেখে নেব সমুদ্রগুপ্ত তিনি যে সাম্রাজ্য বিস্তার করেছে সে বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, ফের বলছি নামটা, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি। আমি লিখে দিচ্ছি, হরিসেন ইনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি পরীক্ষায় আসবার মতো। এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে জানতে পারি। আমরা প্রথমে জানতে পাচ্ছি
সমুদ্রগুপ্ত যে উত্তর ভারত ছিল, অর্থাৎ আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা এখানে একটু আঁকার চেষ্টা করি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তখনকার ভারতের চিত্রণ এরকমই হবে। এই যে যদি এটাকে আমরা দিল্লি ধরি, এখানে যদি আমরা বাংলার অবস্থান ধরি, এই জায়গাটিতে দিল্লি, বাংলা, এটা দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া। তো তিনি উত্তর ভারতে, অর্থাৎ এই যে অংশগুলো ছিল, উত্তর ভারতের যে অংশগুলো, এই উত্তর ভারতের এই এখানে আছে বাংলা, এখানে বিহার, ঠিক আছে কি, এই উত্তর ভারতের তিনি মোট 9 জন রাজাকে পরাজিত করলেন যুদ্ধের মাধ্যমে। তাহলে ঠিক জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার যেমন সাম্রাজ্য বিস্তার করেছে, ভারতবর্ষের সমুদ্রগুপ্তও সাম্রাজ্য বিস্তার করেছে। তিনি উত্তর ভারতের 9টি রাজাকে পরাজিত করে 9টি রাজ্য দখল করলেন। সেই 9 জন রাজাকে তোমরা নামগুলো একটু শুনে নিও, তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নির্ধারিত বইতে নামগুলো পেয়েও যাবে। রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্মন, গণপতি নাগ, অচ্যুত, নাগসেন, নন্দিন, বলবর্মন 9 জন রাজাকে পরাজিত করলেন। এবং একই সঙ্গে তিনি দক্ষিণ ভারতের, এই যে দক্ষিণ ভারতের ঠিক এই অংশটা ধরে তিনি এই পাঁচটার এই অংশে ঠিক এই জায়গাটা থেকে শুরু করে তিনি 12 জন রাজাকে পরাজিত করলেন। আমি ফেরো বলছি, ম্যাপ কিন্তু স্কেল অনুসারে নয়, এটা তোমাদের কনসেপ্ট দেওয়ার জন্য, বিষয়টিকে তোমাদের কাছে অদৃশ্য থেকে একটা দৃশ্যিত রূপে আনবার জন্য ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাহলে দক্ষিণ ভারতে তিনি 12 জন রাজাকে পরাজিত করলেন। তারা কে? বিষ্ণুগোপ, হস্তিবর্মন, নীলরাজ, উগ্রসেন, ধনঞ্জয়, কুবের, স্বামীদত্ত, দমন, মহেন্দ্রগিরি, মহেন্দ্র, ব্যাঘ্ররাজ, মন্থর রাজ। এছাড়া আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে এখানে বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রহ পরিমোক্ষ নীতি। গ্রহ গয়রাফলা হ, গ্রহ পরিমোক্ষ, গ্রহ পরিমোক্ষ নীতি। তাই গ্রহ পরিমোক্ষ নীতি কি? সমুদ্রগুপ্ত এই গ্রহ পরিমোক্ষ নীতি নিয়েছিলেন দক্ষিণ ভারতের যে 12টি রাজ্য তিনি দখল করেছিলেন সেই রাজ্যগুলির ক্ষেত্রে। এসো আমরা জেনে নিই গ্রহ পরিমোক্ষম নীতি কি। গ্রহণ বলতে সমুদ্রগুপ্ত শত্রুর রাজ্যকে দখল করা এবং সেই রাজাকে বন্দী করা বোঝাচ্ছে, এটা গ্রহণ। পরবর্তীকালে মোক্ষ, মোক্ষ মানে সেই রাজাকে তিনি মুক্তি দিলেন। তাহলে গ্রহণ অর্থাৎ প্রথমে রাজ্যটিকে দখল করে নিলেন, দক্ষিণ ভারতের কোন একটি রাজ্য দখল করলেন, তারপরে মোক্ষ, সেই রাজাকে তিনি ছাড়লেন, কিন্তু তাকে শ্রী দিলেন না, শ্রী দিলেন না, তিনি তাকে স্বাধীনতা দিলেন না। তিনি বললেন তুমি আজ থেকে আমার করদ রাজ্য। কারণ সমুদ্রগুপ্ত উপলব্ধি করেছিল যে তোমার মগধ থেকে সুদূর দক্ষিণ শাসন করা সম্ভব নয়। এই বাস্তব বোধ, এই ঐতিহাসিক বোধ তার মতো একজন দৃঢ় শাসকের মধ্যে ছিল। তিনি বুঝেছিলেন যে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন করা সম্ভব নয়, তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে তিনি গ্রহণ পরিমোক্ষ নীতি, অর্থাৎ দখল করো, শত্রুকে ছেড়ে দাও, কিন্তু তাকে তার অধস্তন অর্থাৎ অ্যাফিলিয়েটেড বা অধীনস্থ বা আন্ডারের শাসক হিসাবে রেখে দেওয়া। যে রাজাকে তিনি ছাড়লেন তাকে কিন্তু শ্রী তিনি ফিরিয়ে দেননি। এছাড়াও সমুদ্রগুপ্ত তিনি সীমান্তবর্তী 5টি রাজ্যকে দখল করেছেন, উত্তর থেকে দক্ষিণ মিলিয়ে নেপাল, কত্রিপুর, সমতট, ডবা, কামরূপ এবং 9টি প্রজাতান্ত্রিক রাজ্য সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেছে। সবশেষে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং
নিজে পরাক্রমাঙ্ক সর্বরাজচ্ছেত্তা অপ্রতিরথ উপাধি গ্রহণ করেছেন। পরাক্রমাঙ্ক সর্বরাজচ্ছেত্তা অর্থাৎ সর্বরাজচ্ছেত্তা, সমস্ত রাজাকে তিনি উচ্ছেদ করেছেন। তিনি সেই শক্তিশালী রাজা। পরাক্রমাঙ্ক, যাকে পরাজয় করা যায় না, অপ্রতিরথ ইত্যাদি উপাধি তিনি গ্রহণ করলেন। তার এই উজ্জ্বল সাম্রাজ্যবাদী নীতির জন্য বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ইন্ডিয়ান নেপোলিয়ান বলেছেন। ইন্ডিয়ান নেপোলিয়ান কে বলেছেন? ডক্টর ভিনসেন্ট স্মিথ। ডক্টর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে বলেছেন ইন্ডিয়ান নেপোলিয়ান। এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসে থাকে কোশ্চেনটি। ঐতিহাসিক গোখলে সমুদ্রগুপ্তকে বলেছেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত। আমরা সমুদ্রগুপ্তের যে সাম্রাজ্য বিস্তার নীতির কথা জানলাম, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতির সঙ্গে আমরা প্রাচীন রোমের অগাস্টাস সিজার ও জুলিয়াস সিজারদের যে পররাষ্ট্র গ্রাসের নীতির অনেকটা মিল পেলাম, এবং আমরা জানলাম সমুদ্রগুপ্ত গ্রহ পরিমক্ষম নীতির তিনি প্রয়োগ করেছিলেন। সমুদ্রগুপ্তের 380 খ্রিস্টাব্দে মৃত্যুর পরে গুপ্ত বংশের সিংহাসনে বসলেন তার সুযোগ্য পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বা ইতিহাসে যাকে আমরা বিক্রমাদিত্য নামেও চিনে থাকি। এসো আমরা দেখে নিই দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল হচ্ছে 380 থেকে 414 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি সাম্রাজ্য দখলের ক্ষেত্রে একটা নতুন নীতির উদ্গাতা ছিলেন, যার নাম ছিল বৈবাহিক নীতি। তিনি বিবাহ বন্ধনের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজবংশের সঙ্গে আত্মীয়তা তৈরি করে সেই রাজবংশগুলোকে তিনি কুক্ষিগত করেছেন। যেমন কি তিনি মধ্য ভারতের ঠিক এইরকম জায়গাতে অবস্থান করছে মধ্য ভারতের নাগবংশীয় রাজকন্যা কুবের নাগাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেছেন। এভাবে তিনি কুবেরদের নাগবংশকে দখল করেছেন এবং তার নিজের কন্যা প্রভাবতী গুপ্তাকে, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের নিজের কন্যা প্রভাবতী গুপ্তাকে তিনি বাকাটাক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দিয়ে তাদের সঙ্গে মৈত্রী স্থাপন করেছে এবং কর্ণাটকের কাদম্ব বংশের রাজকন্যাকে তিনি পুত্রবধূ করে রাজপ্রাসাদে নিয়ে এসে তাদের সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্ক তৈরি করে ভারতবর্ষের আমরা দেখতে পাচ্ছি যে গুপ্ত বংশের প্রভাব প্রতিপত্তিকে তিনি সুবিস্তৃত করেছেন। এবং এই যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার শাসনকালের যে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে শক শক্তির উচ্ছেদ। এটি তোমাদের জেনে রাখা খুব খুব দরকার। যেটা হচ্ছে যে তিনি মালব, গুজরাট ও সৌরাষ্ট্র, অর্থাৎ এই অঞ্চল যেটা আছে ভারতবর্ষের, মালব, গুজরাট ও সৌরাষ্ট্র অর্থাৎ পশ্চিম ভারতের যে অংশ, এই অংশ প্রায় 400 বছর ধরে বিদেশি শক শাসকরা রাজত্ব করছিল এখানে। এই শক শাসকদেরকে তিনি এখান থেকে উচ্ছেদ করেছেন, পরাজিত করেছেন, বিতাড়িত করেছেন। 400 বছরের শক শাসনকে উচ্ছেদ করার জন্য তাকে অনেক সম্মান জানানো হয়েছে এবং তিনি শক শক্তির উচ্ছেদ করে শকারি উপাধি ধারণ করেছিলেন। এবং তিনিও আমরা দেখতে পাচ্ছি সম্রাট কনস্ট্যান্টাইনের মতন গুপ্ত যুগে এই পশ্চিম ভারতের উজ্জয়িনীতে, অর্থাৎ এই যে পশ্চিম ভারত যেটি তিনি অ্যাক্সেস করলেন শকদেরকে বিতাড়িত করে,
এই অঞ্চলগুলোর উপরে নিজের কন্ট্রোল প্রতিষ্ঠিত করবার জন্য তিনি মগধ, উত্তর ভারতের মগধের পাশাপাশি পশ্চিম ভারতের উজ্জয়িনীতে তিনি দ্বিতীয় রাজধানী তৈরি করেছিলেন। যেমন রোমান সাম্রাজ্যের আমরা বলেছিলাম দুটো ভাগ হয়েছে, পশ্চিম রোমান সাম্রাজ্য যার রাজধানী রোম, পূর্ব রোমান সাম্রাজ্য যার রাজধানী কনস্ট্যান্টিনোপল বা বাইজান্টাইন। তেমনি গুপ্ত যুগের শাসক সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের রাজধানী দুটো হয়েছে, একটা মগধ, একটা উজ্জয়িনী। উজ্জয়িনী থেকে পশ্চিম ভারতের শাসন পরিচালনা করা হতো, আর মগধ থেকে বলা যেতে পারে উত্তর ও পূর্ব ভারতের শাসন পরিচালনা করা হতো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভাতে নবরত্ন বা 9 জেমস ছিলেন, 9 জন পণ্ডিত, যাদের মধ্যে উল্লেখযোগ্য তোমরা কালিদাসের কথা জানো। সেই কালিদাস ছিলেন, কবি কালিদাস ছিলেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক এবং তার রাজসভাকে অলঙ্কৃত করেছেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বিক্রম সম্মত, এটা প্রত্যেকে লিখে নেবে, বিক্রম বয়সী কয়রাফুলা মো বিক্রম দন্তস্ব ময়বয় খন্দেক্ত চালু করেন। এটা চালু করেন 58 খ্রিস্ট তোমার পূর্বাব্দ থেকে। তাহলে বিক্রম সম্মত চালু হলো কবে থেকে? 58 খ্রিস্ট পূর্বাব্দ থেকে তিনি বিক্রম সম্মত চালু করেছেন, যেটা পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসতেও পারে, জানতে চাইতে পারে এমসিকিউ প্রশ্নতে যে কোন গুপ্ত শাসক বিক্রম সম্মত প্রবর্তন করেছিলেন। উত্তরটা আমরা জেনে গেলাম, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে সুদূর চীন দেশ থেকে এসছিলেন ফাইয়েন, এবং ফাইয়েন তিনি ভারতবর্ষে 400 থেকে 411 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে অবস্থান করেছেন। বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিনি জ্ঞান লাভ করেছেন, বৌদ্ধ তীর্থস্থানগুলি ভ্রমণ করেছেন, এবং এই সুন্দর ভারতবর্ষকে দেখে তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, যেটিও পরীক্ষায় আসবার মতন, যার নাম ফোকুও কিং। ফোকুও কিং, যার নাম হচ্ছে ফোকুও কিং। এই বইটি লিখেছিলেন ফাইয়েন, এবং ফাইয়েন তিনি ভারত থেকে যখন চীনে ফিরে গিয়েছিলেন তখন বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর, এই মেদিনীপুরের তাম্রলিপ্ত বন্দর দিয়ে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং আমরা সব শেষে বলবো, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের খুব প্রিয় মন্ত্রী ছিলেন, তার নাম ছিল বীরসেন। এই মন্ত্রী বীরসেন তিনি এরান শিলালেখ, প্রত্যেকে এটা লিখে নিও, বীরসেন এরান, এ রয়াকার দন্তান্ন, এরান শিলালেখ। এই এরান শিলালেখতে তিনি সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্য বিস্তার নীতির বিস্তৃত বর্ণনা দিয়েছেন। এবং আমাদের মনে রাখতে হবে, দিল্লির নিকটবর্তী মেহরৌলি নামক একটি গ্রাম ছিল, সেই গ্রামে একটি বিরাট লৌহ স্তম্ভ পাওয়া গেছে, যে লৌহ স্তম্ভের গায়ে চন্দ্র রাজা নামে একজন রাজার নাম খোদাই করা ছিল। আধুনিক গবেষক প্রত্নতত্ত্ববিদ তারা মনে করছেন এই চন্দ্র রাজা আর কেউ নন, তিনি আমাদের গুপ্ত যুগের বিখ্যাত শাসক সমুদ্রগুপ্তের সুযোগ্য পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আমরা দুই সাম্রাজ্য অর্থাৎ রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের মধ্যে আমরা আলোচনা করলাম, তাদের সাম্রাজ্য বিস্তার নীতির দিকটা, তাদের মধ্যে আমরা অনেকটা মিল পেলাম, যে শাসক মানেই সাম্রাজ্য বিস্তার করবে, শাসক মানেই তার ভূখণ্ড স্প্রেডিং করে তার নিজের ডোমিনেশনটাকে বাড়াবে। এবার আমরা দেখে নেব যে রোমের সঙ্গে ভারতের সামাজিক অবস্থার দিকটা। আমরা যদি প্রাচীন
রোমান সাম্রাজ্যের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব রোমান সমাজ তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি? নাম্বার 1, প্যাট্রিশিয়ান, নাম্বার 2 প্লেবিয়ান, নাম্বার 3 হচ্ছে কৃতদাস। তাহলে প্রাচীন রোমান সমাজ, প্রাচীন রোমের সমাজ তিনটে শ্রেণীতে, অর্থাৎ রোম সাম্রাজ্যের মানুষ তিনটে ভাগে বিভক্ত ছিলেন। নাম্বার 1 প্যাট্রিশিয়ান। প্যাট্রিশিয়ান মানে হচ্ছে অভিজাত, অর্থাৎ যাদের বংশ কৌলিন্য ছিল, যারা রোম দেশের নিজস্ব অধিবাসী, যারা ভূমিপুত্র এবং যারা রোমের বিভিন্ন সরকারি পদগুলোতে নিয়োজিত হতে পারত বংশ কৌলিন্যের জোরে, এবং রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই প্যাট্রিশিয়ানরা ভোগ করত। তারা ছিল অভিজাত। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাস 9-এ ফরাসি বিপ্লবের আগে যেমন অভিজাতদের কথা জেনেছো, রোমের ক্ষেত্রেও প্যাট্রিশিয়ানরাও সেম ক্ষমতার অধিকারী ছিল। প্যাট্রিশিয়ানদের নিচের অবস্থানে ছিল প্লেবিয়ান। প্লেবিয়ানরা ছিলেন সাধারণ মানুষ, এবং প্লেবিয়ানরা তারা ছিলেন বঞ্চিত। প্লেবিয়ানরা তারা রাষ্ট্রের কাছে কিন্তু খুব বেশি অধিকার পায়নি। আর সবশেষে ছিল কৃতদাস। এই কৃতদাস ছাড়াও এই কৃতদাসদেরকে আমরা দেখতে পাচ্ছি রোমে অত্যন্ত যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছে। তাদেরকে, অর্থাৎ কৃতদাসকে হত্যা করা যেত, বিক্রি করা যেত, বন্ধক রাখা যেত, যা কিছু করা যেত। তাদের জীবনের কোনো মূল্য ছিল না। এবং প্রাচীন গ্রিস ও রোমের অর্থনীতি ছিল স্লেভারি ইকোনমি, SLAVERY, স্লেভারি ইকোনমি, অর্থাৎ দাস অর্থনীতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন রোমের শাসকরা তারা দাস প্রথাকে টিকিয়ে রাখতে চেয়েছে। দাস কারা ছিল? এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধে যে দেশ পরাজিত হবে সেই দেশের সৈনিক সাধারণ মানুষকে দাসে পরিণত করে তাদের বিক্রি করা যেত, তাদের নির্যাতন করা যেত, শিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হতো। এবং আমরা দেখতে পাচ্ছি এই দাসদের মুক্তির বিশেষ কোনো উপায় ছিল না। পিউনিক যুদ্ধ, কার্থেজের যুদ্ধ, এই যুদ্ধগুলোর মধ্য দিয়ে, গলের যুদ্ধ, প্রচুর নীলনদের যুদ্ধ, প্রচুর মানুষ রোমে দাসে পরিণত হয়েছে। এবং এই দাসদের বিক্রি করে রোমের শাসকরা অর্থ উপার্জন করেছে। দাসদের মুক্তির পথ বিশেষ ছিল না। আমরা ইতিপূর্বে সংসদের পক্ষ থেকেই দাসদের সংক্রান্ত বা প্রাচীন রোমের স্লেভারিজমের উপরে আলাদা ক্লাস করেছি, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিও। আমার এই ক্লাস ছিল ডক্টর দীপঙ্কর ঘোষের ক্লাস, দেখলেও তোমরা সেটা জানতে পারবে। তথাপি আমরা দেখতে পাচ্ছি 153 খ্রিস্টপূর্বাব্দে সিসিলিতে দাস বিদ্রোহ হয়েছে, এবং খ্রিস্টপূর্ব বা 73 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাসের নেতৃত্বে 73 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ হয়েছে, কিন্তু এই বিদ্রোহ সফল হয়নি। 2 বছর বিদ্রোহ চলার পরে স্পার্টাকাসের মৃত্যু হয়েছে এবং দাস বিদ্রোহ সেখানে সমাপ্তি ঘটেছে। তাহলে রোমের সমাজের যে তিনটে ভাগ তোমরা লিখে নিও: প্যাট্রিশিয়ান, প্লেবিয়ান, কৃতদাস। এবারে আমরা চলে আসব, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ভারতবর্ষের দিকে বা ভারতবর্ষের ইতিহাসে। যদি আমরা রোমান সভ্যতা সমসাময়িক, কিছুটা সমসাময়িক ভারতের গুপ্ত যুগের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব ভারতবর্ষ কিন্তু দাস প্রথার অস্তিত্ব
ছিল, যেটা আমরা জানতে পাচ্ছি জাতক মহাভারত, মনুস্মৃতি, অর্থশাস্ত্র এবং অশোকের শিলালেখগুলো থেকে প্রাচীন ভারতবর্ষের দাস ব্যবস্থার কথা জানা যায়। কিন্তু ভারতবর্ষের দাস ব্যবস্থা অতটা বেশি কঠোর ছিল না যতটা ইউরোপে ছিল। ইউরোপে দাসদেরকে হিংস্র পশুর সঙ্গে লড়াই বাঁধিয়ে দেওয়া হতো, গ্লাডিয়েটরের ঘটনা কথা আমরা বলছি, যেটা সম্রাট কনস্ট্যান্টাইন 323 খ্রিস্টপূর্বাব্দে বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভারতবর্ষের সমাজও ওই রোমানদেরই মতন 4 ভাগে বিভক্ত ছিল। চলো সেই 4টে ভাগ দেখে নিই। নাম্বার 1, ব্রাহ্মণ। আমার একটা জিনিস একটু বলে দিই যে প্যাট্রিশিয়ান, প্লেবিয়ান এবং কৃতদাস তাদের ঠিক আনুপাতিক চিত্রটা হবে এই ধরনের। এটা হচ্ছে প্যাট্রিশিয়ান, এটা প্লেবিয়ান, প্যাট্রিশিয়ান প্লেবিয়ান, আর এটা ছিল কৃতদাস। তাহলে দেখো স্লেভদের সংখ্যা বেশি, প্যাট্রিশিয়ানের সংখ্যা কম এবং প্লেবিয়ানদের সংখ্যা আর একটু বেশি, অর্থাৎ প্যাট্রিশিয়ান ভূমিপুত্ররা কম, প্লেবিয়ানদের সংখ্যা একটু বেশি, কৃতদাসের সংখ্যা অধিক বেশি। ভারতবর্ষের ইতিহাসের দিকে আমরা তাকালে দেখতে পাবো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পঞ্চম তাহলে গুপ্ত যুগের সমাজে ব্রাহ্মণরা ছিল সব থেকে বেশি সুবিধাভোগী, সব থেকে বেশি সুবিধা পেত। ক্ষত্রিয় আর বৈশ্য এদের অধিকার হ্রাস পেয়েছে, এদের অধিকারটা অনেক কমে গিয়েছে। শূদ্র এদের অবস্থা ছিল অত্যন্ত খারাপ এবং যারা পঞ্চম বর্ণ তাদের অবস্থাও ছিল খুবই খারাপ। অর্থাৎ পঞ্চম বর্ণ এরা কারা? পঞ্চম বর্ণ হচ্ছে গুপ্ত যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের বাইরে যারা চণ্ডাল গ্রাম সমাজের বাইরে বসবাস করত তাদের বলা হচ্ছে পঞ্চম বর্ণ বা 5th কাস্ট। এবং মনুস্মৃতিতে বলা হচ্ছে বা মনু বলেছেন শূদ্রদের কাজই হচ্ছে উপরের 3 শ্রেণীর সেবা করা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের। যদিও ভারতের গুপ্ত যুগে ক্ষত্রিয় আর বৈশ্যদের সামাজিক মর্যাদা হ্রাস পাচ্ছিল। নারীর মর্যাদা গুপ্ত যুগে হ্রাস পেয়েছে, বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ চাইল্ড ম্যারেজ, পলিগ্যামি, বহু বিবাহ বৃদ্ধি পেয়েছে। গুপ্ত যুগে আর একটা জিনিস তৈরি হয়েছে, মিশ্র জাতির সৃষ্টি হয়েছে। মিশ্র জাতিটা কি? অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ মানে কি? উচ্চ বর্ণের পুরুষ যদি নিম্ন বর্ণের কোনো মহিলাকে বিবাহ করে সেটাকে বলে অনুলোম বিবাহ। আর প্রতিলোম বিবাহ কি? যদি উচ্চ বর্ণের নারী নিম্ন বর্ণের পুরুষকে বিবাহ করে তাকে বলে প্রতিলোম বিবাহ। এই গুপ্ত যুগে কিছু কিছু ক্ষেত্রে এই মিশ্র বিবাহ দেখা দিয়েছে, এর ফলে মিশ্র জাতিগোষ্ঠীর সূচনা হয়েছে। উচ্চ বর্ণের নারী নিম্ন বর্ণের পুরুষকে বিবাহ করলে তাদের যে সন্তান জন্মাতো তাকে চণ্ডাল বলা হয়েছে। এবং যেটা হচ্ছে যে ভারতবর্ষে গুপ্ত যুগে দাস প্রথা অস্তিত্ব ছিল, কিন্তু ইউরোপ বা রোমের মতন কঠোর ছিল না। আমাদের দেশের দাসদের প্রতি অনেক সৌচিল্যতা ছিল। দাসেরা পারিবারিক জীবনযাপন করতে পারত, পরিচালনা করতে পারত, উপার্জিত অর্থ ভারতীয় দাসেরা ভোগ করতে পারত
এবং শাস্ত্রকার মনু তিনি বলছেন দাসেরা উপরে 3 শ্রেণীকে সাহায্য করবে, সেবা করবে। এবং নারদ স্মৃতিতে আরেকটা আশ্চর্য জিনিস পাওয়া যাচ্ছে যে ভারতবর্ষে স্বেচ্ছায় দাসত্ব গ্রহণের একটা দিক ছিল। অর্থাৎ যখন খাদ্য সংকট দেখা দিত, দুর্ভিক্ষ দেখা দিত, তখন মানুষ স্বেচ্ছায় দাসত্ব গ্রহণ করত। এবং যাজ্ঞবল্ক্য তার যাজ্ঞবল্ক্য স্মৃতি নামক গ্রন্থে বলছেন যে শূদ্র কার অধীনে কাজ করবে সেটা শূদ্রের নিজের বিষয়, অর্থাৎ স্বাধীনতা ছিল কিছুটা হলেও। এবং জৈমিনী পূর্ব মীমাংসা সূত্রে বলছেন যে শূদ্র তার অবস্থানটা ঠিক এমন হবে যদি তার মালিক হোমযজ্ঞে সমস্ত কিছু দান করে দেয়, তথাপি তিনি শূদ্রকে কখনো দান করতে পারবেন না। অর্থাৎ শূদ্রর জীবন খুব তুচ্ছ তাচ্ছিল্যের অপর্যায়ে ভারতবর্ষে ছিল না। মনু বলছেন কোন শূদ্র অপরাধ করলে তাকে কৃতদাসে পরিণত করা যাবে, কিন্তু শাস্তির ক্ষেত্রে প্রভু তার স্ত্রী এবং ভাইয়ের সঙ্গে যেমনটি ব্যবহার করেন শূদ্রর সঙ্গেও ঠিক তেমন ব্যবহারই করবে। এবং আমরা দেখব যে গুপ্ত যুগের ভারতবর্ষে অগ্রহার নামে একটা ব্যবস্থা শুরু হচ্ছে। অগ্রহার বা ব্রহ্ম, অগ্রহার বা ব্রহ্মদেও, অগ্রহার বা ব্রহ্মদেও, অগ্রহার বা ব্রহ্মদেও কি এই অগ্রহার বা কি এই ব্রহ্মদেও, এটা আমাদের সবাইকে জানতে হবে। অগ্রহার হচ্ছে গুপ্ত যুগে যারা রাজা ছিলেন তারা ব্রাহ্মণ, পুরোহিত এবং বিভিন্ন মঠকে নিষ্কর জমি, অর্থাৎ যে জমির থেকে কোনো রাজা ট্যাক্স নেবে না, এই নিষ্কর জমি দান করতেন। এটাকে বলা হচ্ছে অগ্রহার বা ব্রহ্মদেও। এবং এই নিষ্কর জমির মালিকানা যাকে বা যাদেরকে দান করা হতো তাদের হাতে চলে যেত, এবং তারা এই জমির উপরে অধিকার পাওয়ার ফলে এখান থেকে কিন্তু ভারতবর্ষে সামন্ত প্রথার সূচনা হচ্ছে। সামন্ত প্রথা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফিউডালিজম বা সামন্ত প্রথা। তাহলে গুপ্ত যুগের অগ্রহার ব্যবস্থার মধ্য দিয়েই সামন্ত প্রথার সূচনা হচ্ছে বলে মনে করেছেন 3 জন বিশিষ্ট ইতিহাসবিদ। ডক্টর ভীমসেন স্মিথ মনে করেছেন ডক্টর ধর্মানন্দ দামোদর কোশাম্বী, ডক্টর ডিডি কোশাম্বী এবং ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। তারা মনে করছেন যে গুপ্ত যুগে রাজারা তারা ব্রাহ্মণ, পুরোহিত এবং মঠকে যে জমি দান করতেন সেই জমি থেকে পরবর্তীকালে সেই ভূখণ্ড থেকে সামন্ত প্রথার মানসিকতা সূচনা হয়েছে, যা গুপ্ত যুগে ভারতের ইতিহাসে দেখা গেছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা, আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আমি তোমাদেরকে ফের বলবো ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা বারবার শুনবে এবং তোমরা খাতাতে পুরো বিষয়টাকে নোটস আকারে লিখে নেবে, এবং আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোর কথা বলেছি তার স্ক্রিনশটগুলো তোমরা দেখে নিও। নমস্কার, সকলে খুব ভালো থেকো এবং অত্যন্ত মন দিয়ে পড়াশুনো করবে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা, স্নেহ, ভালোবাসা।